প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর পাঠ্য কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত গল্পটি। মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কিছু তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেমন গল্পটির মূল উৎস এবং গল্পটি কোন ভাষায় রচিত। মহাকবি কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম হল এই গল্পটির মূল উৎস। নাটকটি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। এই নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পের তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে চলো আলোচনায় আসা যাক। মূল গল্প শুরুর আগে যদি তার পূর্ববর্তী কিছু ঘটনা তোমরা জেনে রাখো, তবে তোমাদের গল্পটি বুঝতে খুব সুবিধে হবে। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। এবার তোমাদের বলে রাখি, এই শকুন্তলা এবং দুষ্মন্ত কে। হস্তিনাপুরের রাজা ছিলেন দুষ্মন্ত। তিনি শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং শিকারে বেরিয়ে তিনি তপবনে গিয়ে উপস্থিত হন। তপবনে আশ্রম কন্যার সাথে তার সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই আশ্রম কন্যাটি হলেন শকুন্তলা, মহর্ষি কর্ণের পালিতা কন্যা। বিবাহ সম্পন্ন করে দুষ্মন্ত যখন রাজধানীতে ফিরে গেছেন, তার পরের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে কি দেখা যাচ্ছে, যে মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কার অনুপস্থিতিতে? মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে। যখন তাদের বিবাহ হয় তখন মহর্ষি কর্ণ তীর্থযাত্রায় গিয়েছিলেন। সেই সময়ে শকুন্তলার সাথে রাজা দুষ্মন্তের বিবাহ হয় এবং দুষ্মন্ত রাজধানীতে ফেরতও চলে যান। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। কিন্তু দুষ্মন্ত ফেরত যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত কেউ এলো না শকুন্তলার খোঁজ নিতে। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। এবার কেউ খোঁজ নিতে আসছে না দেখে যখন স্বামীর চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে বসে আছে, তখন কে এলো? নাকি ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা খুব রাগী একজন মানুষ। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। ঋষি দুর্বাসা এসে শকুন্তলার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু শকুন্তলা তা বুঝতেই পারেননি। স্বামীর চিন্তায় এতটাই মগ্ন যে শকুন্তলা তা বুঝতেই পারেননি। এই কারণে কি হলো, ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। অপমানিত বোধ হয়ে সঙ্গে সঙ্গে অভিশাপও দিলেন। যে কি অভিশাপ দিলেন? যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। তাকে অভিশাপ দিলেন যে শকুন্তলা যার চিন্তা করছেন এবং ঋষি দুর্বাসার উপস্থিতি বুঝতে পারেনি, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। তারপরে কি হয়, এই অভিশাপ যে দিয়েছেন তাও কিন্তু শকুন্তলা শুনতে পাননি। এই অভিশাপ কে শুনতে পেয়েছে? সখী প্রিয়ংবদা। সখী প্রিয়ংবদা তখন কি করলো? শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। শকুন্তলার দুইজন সখী ছিলেন। কি? অনসূয়া এবং প্রিয়ম্বদা। এই প্রিয়ম্বদা সেই অভিশাপটা শুনতে পায় এবং দুর্বাসাকে গিয়ে সে কাকুতি মিনতি করে এবং তার কাছে ক্ষমা প্রার্থী হয়। তখন দুর্বাসা প্রিয়ম্বদাকে বলে যে যদি কোনো চিহ্ন, রাজার যদি কোনো চিহ্ন সে দেখাতে পারে তবেই কিন্তু তার অভিশাপ দূর হবে এবং সে তাকে চিনতে পারবে, মানে রাজা শকুন্তলাকে চিনতে পারবে। তারপরে দেখো, দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি এই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন।
এবার কি হয়েছিল, দুষ্মন্ত যখন নিজের রাজধানীতে ফেরত গিয়েছিল তখন শকুন্তলাকে স্মারক চিহ্ন হিসেবে বা তার স্মৃতি হিসেবে একটি আংটি পরিয়ে দিয়ে গিয়েছিল। তখন এই দুই সখী মানে অনসূয়া এবং প্রিয়ংবদা, সখী অর্থাৎ বান্ধবী, অনসূয়া এবং প্রিয়ংবদা তখন সেই আংটিটার কথা মনে পড়লো এবং তারা ভাবলো যে ঠিক আছে, তাহলে আংটি তো একটা স্মৃতিচিহ্ন হিসেবে আছেই, হ্যাঁ, ওইটা দেখেই রাজা শকুন্তলাকে চিনতে পারবে। কিন্তু এই অভিশাপের কথা কোনোটাই শকুন্তলা জানতো না। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। মহর্ষি কর্ণ যতদিনে তীর্থ থেকে ফিরে এসেছেন ততদিনে তার আগে এইসব ঘটনাগুলো ঘটে গিয়েছে এবং তীর্থ থেকে ফিরে আসার পরে শকুন্তলাকে পতিগৃহ অর্থাৎ স্বামীর ঘর বা শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করল। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। দুষ্মন্ত সমীপে মানে দুষ্মন্তের সামনে যখন শকুন্তলা গেল রাজভবনে, তখন দুষ্মন্ত কিন্তু শকুন্তলাকে আর চিনতে পারল না। ওই যে অভিশাপটা দুর্বাসা দিয়েছিলেন, যেই কারণে শকুন্তলাকে তিনি চিনতে পারলেন না। শকুন্তলা যে দুষ্মন্তের স্ত্রী সেটা তার মনে নেই। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। কোথায় পড়েছে? শচীতীর্থে। যখন স্নান করার পরে অঞ্জলি দিচ্ছিল, জলাঞ্জলি দিচ্ছিল, তখন হাত থেকে শকুন্তলার আংটিটা খুলে পড়ে গেছে। শকুন্তলা টের পায়নি। শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। তিনি গিয়ে রাজার কাছে দাবি করলেন যে তিনি তার স্ত্রী, কিন্তু তার কোনো চিহ্ন, কোনো নিদর্শন শকুন্তলা দেখাতে পারলো না। ফলে কি হলো, রাজসভায় সে অপমানিত হলো, সবার চোখের সামনে ছোট হয়ে গেল। এবার আসছে মূল ঘটনা, যে আংটিটা রাজসভায় অপমানিত হওয়ার পরে শকুন্তলা তো ফিরে গেল, হ্যাঁ, তারপরে কি হলো, এবার আসছে তোমাদের মূল গল্প। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। এই আংটিটা কে পেল? একজন ধীবর। ধীবর অর্থাৎ জেলে। এই যে এখানে তোমাদের নাম দেওয়া আছে, গল্পের নাম ধীবর বৃত্তান্ত। এই ধীবর কিন্তু ওই আংটিটা পায়। হ্যাঁ, এবার ধীবর যে বর্ণনা দেবে সেটাই ধীবর বৃত্তান্ত বলা হয়েছে। ধীবর কি বর্ণনা দিচ্ছে বা তার পরের ঘটনা কি ঘটছে তা তোমরা গল্পটা পড়লে জানতে পারবে। শকুন্তলার আংটি হারিয়ে যাওয়ার পরে এবং ধীবর যে আংটি পেল তারপরে কি ঘটেছে এবার তোমরা দেখো। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। কে আসলো? না, নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক। নগর রক্ষার দায়িত্বে যে রাজশ্যালক ছিলেন সেই রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষ। পিছন দিকে হাত দুটোকে পিছন দিকে বাঁধা রয়েছে, এই রকম ভাবে একজন লোককে সঙ্গে নিয়ে কে এলো? দুই রক্ষী প্রবেশ করলো। দুই রক্ষী অর্থাৎ নগর প্রান্তে, নগরের শেষে যে দরজায় রক্ষা করার জন্য যারা থাকেন তাদের রক্ষী বলা হয়। তা নগরের শেষে যে দুই রক্ষী ছিল সেই দুই রক্ষী নিয়ে আসলো। দুই রক্ষী কি বলছে এবার ভালো করে তোমরা বোঝো। দুই রক্ষী বলছে তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? দুই রক্ষী সেই লোককে তাড়না করে মানে তাড়া দিয়ে বলছে যে ওরে চোর, তুই বল তো তুই এই মণিখচিত রাজার নাম খোদাই করা আংটিটা কোথায় পেয়েছিস? পুরুষ কি বলল? ভয় পাওয়ার অভিনয় করে। পুরুষ খুব ভয় পাচ্ছে, তাকে ধরে নিয়ে এসেছে সেই কারণে। তারা কি বলছে? আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। প্রথম রক্ষী কি বলল? তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ কি বলছে? আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে থাকি। কোথায় থাকি? শক্রাবতারে। দ্বিতীয় রক্ষী সেই শুনে কি বলল? বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি?
মানে দ্বিতীয় রক্ষী বলতে চাইছে যে আমরা তোর কাছে যেটা জানতে চাইছি সেটা বল, তোর জাতির কথা তো আমরা জানতে চাইনি। শ্যালক কি বলল তখন? সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। শ্যালক তখন সূচককে বলছে, সূচক অর্থাৎ প্রথম রক্ষী, প্রথম রক্ষীর নাম সূচক, একে বলছে যে পূর্বাপর মানে সমস্ত ঘটনা তুমি একে বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী তখন বলল, তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলি? শ্যালকের কাছে শ্যালককে বলল যে আপনি যা আদেশ করেন তাই হোক। এবার ওকে ধমক দিয়ে বলছে, বল কি বলছিলি? পুরুষ, শুনুন মহাশয়, এরকম। পুরুষ কি বলছে? আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে মানে ঠাট্টা করে, তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। পুরুষ তখন বলছে যে যে বৃত্তি অর্থাৎ পেশা, যে পেশা নিয়ে যে মানুষ জন্মেছে মানে যার যেই কুলে জন্ম হয়েছে সেই বৃত্তি, সে পেশা যদি নিন্দনীয় হয় মানে নিন্দা করার মতো হয় বা ঘৃণা করার মতো হয়, তাহলেও তা কখনোই ত্যাগ করা উচিত নয়। এবার এই কথাটা কেন আসছে তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি। আগে যখন মানুষের কাজটা মানুষের জাতি হিসেবে বিবেচনা করা হতো, কে বা বংশ, কুল বংশ হিসেবে বিবেচনা করা হতো, কে কোন জাতিতে জন্মগ্রহণ করেছে বা কে কোন কুলে জন্ম নিয়েছে সেই হিসেবে কিন্তু মানুষের পেশাটা নির্ধারণ করা হতো। সেই কারণেই এই কথাটা এসেছে। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ। এবার এই শব্দগুলোর অর্থ তোমাদের জেনে রাখা দরকার। বেদজ্ঞ অর্থাৎ যিনি বেদ জানেন, হ্যাঁ। ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ মানে দয়ালু। যিনি বেদ জানেন, যে ব্রাহ্মণ, তিনি স্বভাবে যদি দয়ালু হন, তা হলেও যজ্ঞীয় পশুবধ অর্থাৎ যজ্ঞের সময় যে পশু হত্যা করা হয়, পশু বধ করা হয়, সেই সময় কিন্তু বেদজ্ঞ ব্রাহ্মণ তার বেদের জ্ঞান অনুসরণ করে নির্দয় হয়ে থাকেন না। পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন, নির্দয় হয়ে থাকেন তাই বলেছেন। মানে সে কিন্তু দয়া দেখায় না, যে তার বেদ জানে বলে সে কিন্তু দয়া দেখায় না। যখন পশুবধ হয়, যজ্ঞের সময় যখন পশুবধ হয়, তখন কিন্তু সেও নির্দয় হয়ে যায়, মানে তার দয়া কিন্তু সে দেখায় না। তারপরে কি বলছে শ্যালক, তারপর মানে ও খুব একটা শুনতে আগ্রহী নয়। পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তার ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। এবার লোকটি কি করলো, পুরো ঘটনাটা তাদেরকে বলল, ওই শ্যালককে এবং দুই রক্ষীকে জানালো। শ্যালক তখন কি বলল শুনে, জানুক। জানুক অর্থাৎ দ্বিতীয় রক্ষী, দ্বিতীয় রক্ষীর নাম জানুক। জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতেই যাই। মানে এই যে শ্যালক, জানুক এবং সূচক, তিনজন মিলে ওই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছে। সে তখন শ্যালক তখন কি বলল, যে এ অবশ্যই জেলে, এই যে জেলে সেটার কোনো মিথ্যা নেই, তাতে কোনো সন্দেহ নেই, অবশ্যই জেলে। তবে আংটির ব্যাপারে যেসব কথা বলল সেগুলো একবার একটু খতিয়ে দেখা উচিত। এই সুতরাং কি করবে, তারা রাজবাড়িতেই যায়, মানে রাজার কাছেই যায়, রাজা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। দুই রক্ষী তখন কি বলল, তবে তাই হোক, চল রে গাঁট কাটা। এবার সেই লোকটিকে যেহেতু চোর সন্দেহে তুলে নিয়ে আসা হয়েছে, সেই জন্য তাকে বিভিন্ন ধরনের বিশেষণ দিয়ে সম্বোধন করা হচ্ছে।
দুই রক্ষী তখন তাকে বলল যে চল রে গাঁট কাটা। সবাই এগিয়ে চললেন, সবাই এগিয়ে গেলেন। তারপরে কি হলো, শ্যালক শ্যালক কি বলল, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো, অর্থাৎ খুব সাবধানে এই চোরকে ধরে রাখো যাতে সে পালিয়ে না যায়। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার কাছে আদেশ নিয়ে ফিরছি। এই যে আংটি পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, এই যে গল্প এই ব্যক্তি বলেছে তা সত্যি না মিথ্যা তা মহারাজকে জানিয়ে তার আদেশ নিয়ে আসবো, যে তাকে বন্দি করা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে। দুই রক্ষী তখন কি বলল, আপনি প্রবেশ করুন, মহারাজের সংবাদ শুনে খুব খুশি হবেন। দুই রক্ষী তখন শ্যালককে বলল যে আপনি যান, মহারাজ এইসব সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন, রাজশ্যালক সেখান থেকে চলে গেল। প্রথম রক্ষী কি বলছে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু অর্থাৎ এখানে শ্যালককে বোঝানো হয়েছে, বিলম্ব মানে দেরি হচ্ছে। শ্যালকের মানে সে যে গিয়েছে রাজসভায় রাজার কাছে, তার আসতে একটু দেরি হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। দ্বিতীয় রক্ষী তখন বলছে যে আরে বাবা, একটু সুযোগ বুঝে তবে তো রাজার কাছে যাবে। মানে তাদের দুজনের এখানে কথোপকথন চলছে। প্রথম রক্ষী কি বলল, জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। মানে প্রথম রক্ষী কি বলছে, দ্বিতীয় রক্ষীকে, জানুক একে যখন মারা হবে তারপরে তো তাকে ফুলের মালা পরানো হবে। এখন মানে ওটা সেই মালাটা সে গাঁথতে চাইছে, তার গাঁথার জন্য হাতটা খুব নিষ্পিস করছে। কাকে পরানো হবে, জেলেকে। জেলেকে দেখিয়ে দিল। পুরুষ মানে জেলে, সে জেলে কি বলছে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। জেলে তখন বলছে যে বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকেই আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। দ্বিতীয় রক্ষী তখন ওই শ্যালককে আসতে দেখে কি বলল, যে মহারাজের হুকুমনামা হাতে নিয়ে সে এদিকেই আসছে, এবার হয় তোকে শকুনি অর্থাৎ শকুন পাখিকে দিয়ে খাওয়ানো হবে, আর না হলে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। মানে এটাই জেলের শাস্তি, চুরি করার শাস্তি। রাজশ্যালক প্রবেশ করে, রাজশ্যালক প্রবেশ করলো। শ্যালক কি বলছে, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক সূচক কি বলছে, তা প্রভু যা আদেশ করেন, আপনি যা আদেশ করছেন তাই হবে। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। দ্বিতীয় রক্ষী তখন বলল যে জমের বাড়িতে গিয়ে আবার ফিরে এলো। পুরুষ শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। পুরুষ মানে জেলে, জেলে তখন শ্যালককে প্রণাম করে বলল যে আজকে আমার সংসার চলবে কিভাবে, বিনা দোষে আপনারা এখানে আমাকে বন্দি করে রেখেছেন, আজকে তো আমি কাজ করতেই পারিনি। শ্যালক বলছেন, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। মানে আংটিটার যা দাম, সেই দামের মতো টাকা ওই জেলেকে দিয়েছেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, পুরুষ তখন প্রণাম করে সেই টাকাটা গ্রহণ করলো। প্রভু অনুগৃহীত হলাম। সূচক, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। যাতা অনুগ্রহ বলতে এখানে এই লাইনটার একটু মানেটা ভালো করে বুঝে নাও। শুল থেকে নামিয়ে মানে আগে যে শাস্তি দেওয়া হতো শুলে চড়িয়ে, সেই শুল থেকে নামিয়ে নেওয়া হয়েছে এবং হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। মানে হাতির পিঠে অর্থাৎ তাকে সম্মান জানানো হলো। তাকে শাস্তি দিতে দিতে আবার হঠাৎ করে সম্মান দেওয়া হলো। জানুক তখন কি বলল, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। জানুক মানে দ্বিতীয় রক্ষী তখন কি বলছে যে হুজুর যা যা পরিমাণ পারিতোষিক অর্থাৎ যে টাকা পারিতোষিক দেখতে পাচ্ছি তাতে তো বোঝা যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল।
শ্যালক কি বলছে? দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। শ্যালক তখন বলল যে আংটিটা যে খুব মূল্যবান বা খুব দামি, সেই কারণে আংটিটা যে রাজার প্রিয় তা কিন্তু মনে হয়নি। হয়তো রাজার এই আংটি দেখে কোনো ঘটনার কথা বা কারোর কথা, প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই আংটিটার সমান মূল্য তাকে দেওয়া হয়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। অর্থাৎ রাজা স্বভাবত গম্ভীর বা রাগী রাগী প্রকৃতির, কিন্তু আংটিটা দেখার পর কিছুক্ষণের জন্যেও সে বিহ্বলভাবে মানে আবেগপ্রবণভাবে তাকিয়ে থাকলো, চেয়ে রইলেন অর্থাৎ তাকিয়ে থাকলেন। সূচক কি বলছে? সূচক বলল, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। মানে জানুক কি হয়েছে, এই যে জেলে যে ছাড়া পেয়ে গেল সেই কারণে জানুকের একটু রাগ বা দুঃখ হচ্ছে। সে হিংসায় ভরা চোখে তাকে দেখলো যে এই রাজার সেবা তো নয়, বরং এই জেলের সেবা করা হলো। একে শুল থেকে, ওই যে বলেছে শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়ানো হলো, অর্থাৎ একে শাস্তি দিতে দিতে একে সম্মান দেওয়া হলো, অর্থাৎ এই জেলেরই সেবা হলো, রাজার সেবা হয়নি। পুরুষ, জেলে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। জেলে তখন কি বলছে যে এই যে টাকা আমি পেয়েছি সেই টাকার অর্ধেকটা আপনারা যে ফুল কিনবেন বলছিলেন মালা গাঁথার জন্য, আমাকে পরানোর জন্য, সেই ফুলের দাম হিসেবে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছো। বলছে এটা তুমি ঠিক বলেছো। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। শ্যালক তখন বলল যে শোনো ধীবর, ধীবর অর্থাৎ জেলে, শোনো ধীবর, এখন থেকে তুমি একজন আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হয়েছো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।